পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা ক্লার্কশিপ এর পরীক্ষা দিয়েছে, পিএসসি ক্লার্কশিপ ফাইনাল আনসার কি পাবলিশ হয়ে গেছে। যেটা বলেছিলাম যে মোটামুটি টেন্টেটিভ ধরে রাখতে পারো যে সেপ্টেম্বরের আগে হচ্ছে না, মানে সেপ্টেম্বর বা তার পরেই হয়তো মেন পরীক্ষা হতে পারে। এরকম একটা টেন্টেটিভ আমাদের ক্যালেন্ডার ডেট নিয়ে এগিয়ে যেতে হবে। মানে যদি অফিসিয়াল ওয়েবসাইটে যেটা ক্যালেন্ডার দেওয়া হয়েছিল সেই মতো তো পরীক্ষা হবে না, বুঝতেই পারছো, কারণ মিসলিনিয়াসের পরীক্ষা হলো না। তবে একটা জিনিস যেটা বলেছি যে মোটামুটি 7 থেকে 8 মাসের মধ্যে রেজাল্ট দেয়, সেই অনুযায়ী যদি ধরা যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো সেপ্টেম্বর অক্টোবর বা পুজোর পরে হয়তো পরীক্ষা হতে পারে। তাই মিনিমাম আমরা কম করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরটাও হয়তো পেয়ে যাবে, তাহলে 3 থেকে 4 মাস তো একটা সময় পেয়ে যাচ্ছি। তো 3 থেকে 4 মাসের প্রথমে একটা এই স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষা প্রস্তুতি ক্লার্কশিপের জন্য ক্লার্কশিপ স্পেশাল কোর্স লঞ্চ করতে চলেছে। যারা এখানে অ্যাডমিশন নিতে চাইছে 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। আগের দিনকে কাট অফের ভিডিও আলোচনা করেছিলাম যে জেনারেল ক্যাটাগরি যারা 55 অবশ্যই কাট অফ তো হয়ে যাবে, কিন্তু চাকরি পাওয়ার জন্য 60 বা 65 থাকলে বেশি ভালো হয়। তবে এই নাম্বারটা যাদের আছে ন্যূনতম, তারা অবশ্যই জেনারেল যারা তারা তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দিতে পারো। মানে অলরেডি শুরু করা উচিত ছিল, বা এখনো যারা করোনি অবশ্যই শুরু করা উচিত। এবার মেন্সে কত টার্গেট রাখবে, দেখো মেন্সে টার্গেট আমি সব ইউআর হিসাবেই বলছি, যে 60 থেকে 70 টার্গেট রাখতে হবে। অবশ্যই দেখো, যেহেতু প্রিলি প্লাস মেন দুটোর কাট অফ যোগ হবে, এই দুটোর মার্কস যোগ হয়ে কাট অফ তৈরি হবে, তাই তো? তাই পার্ট ওয়ান পার্ট টু দুটোই কি করছে, বিশাল এখানে ইম্পর্ট্যান্ট, দুটোই বিশাল ইম্পর্ট্যান্ট। এমন হতে পারে যে কোনো ক্যান্ডিডেট হয়তো 75 স্কোর করে দিচ্ছে, যদি হয় ধরো 75 বা 80 এরকম স্কোর করছে পেপার পার্ট ওয়ানে, 80 স্কোর করা খুব কমই থাকবে, কারণ কোশ্চেন লেভেল যথেষ্টই টাফ ছিল। তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে মেনে অবশ্যই কম নাম্বার পেতে হবে। আমি এই যে মেনের টার্গেট একটা 60 থেকে 70 ধরে নিয়েছি, এটা কেন, যে যাদের প্রিলির ক্ষেত্রে স্কোর 55 থেকে 60-র মধ্যেই মোটামুটি ঘোরাফেরা করছে, 60 বা 65, তাদের উদ্দেশ্যে বলছি এই মেনের টার্গেটটা, মেনের এই রেঞ্জটা। এবার এর থেকে যারা বেশি পেয়েছে প্রিলিতে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে মেনে তোমাদের একটুকু কম করলে হবে, কিন্তু 60 থেকে 70 এরকম একটা টার্গেট না নিলে পরে হয়তো মেরিট লিস্টে আসার সম্ভাবনা কম থাকবে, অ্যাজ এ ইউআর ক্যাটাগরি বলছি সবসময়তেই। তো সেই ক্ষেত্রে যদি করতে যাও তাহলে বেঙ্গলিতে তোমাকে 38 পেতে হবে, 38, ইংলিশে তোমাকে 32, এটা ম্যাক্সিমাম 70 স্কোরের হিসাবে বললাম। একটু ভালো করে বুঝে নেবে যে 70 কেন বললাম, কারণ প্রিলিতে যাদের কাটায় কাটায় নাম্বার থাকবে বা হয়তো কাট অফ থেকে একটু বেশি থাকবে, তাদের কিন্তু ম্যাক্সিমাম এরকম 70 তুলতে হবে। যাদের প্রিলিতে একটু বেশি থাকবে তাদেরকে কিন্তু কম তুলতে হবে, বা অন্যান্য ক্যাটাগরি যারা তাদেরকে কম তুলতে হবে। তাই 38 বা 32 যেটা বলছে, এটা আলটিমেট মার্কস বলছে যে এতটা তোমাকে পেতে হবে যারা মানে একটা জোনে আছো, রেড জোনে আছো। এবার এটা তোলাটাও অতটা সহজ নয়, কারণ 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং তোমাকে ভেবে লিখেও আসতে হবে। তো যাই হোক, অবশ্যই নামুমকিন নেই, যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই সম্ভবও হতে পারে। তো দেখো নাও যে রিপোর্ট রাইটিং, প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং, যে কি কি করতে হবে। তো এখানে যে বাংলা ইংরেজি দুটোতেই 15-15, 30 নম্বর তুমি কমন পেয়ে যাবে। দেখো যে ক্লার্কশিপ এটা হচ্ছে মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তাই সুতরাং খুব একটা বেশি গুরুগম্ভীর জটিল করে ভাবার দরকার নেই। সোজা সাপটা যেগুলোকে ডেলি নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলা হয়, সেরকম রিপোর্ট রাইটিং করলেই হবে। এই যে কটা টপিক দিয়েছি গ্যারান্টি এর মধ্যেই কমন পাবে। একটা হচ্ছে ফ্লাড সংক্রান্ত, এবং সাধারণত কি হয় রিসেন্ট যেগুলো হয়ে যায় তার উপরেই দেয়। তো রিসেন্ট যদি বলতে পারো যে মালদাতে যে বন্যা হয়েছিল ভূতনিতে, ঠিক আছে, সেটা একটা ইম্পর্টেন্ট, কারণ এটা ভীষণ একটা ইম্প্যাক্ট ফেলেছে। তারপর যে স্টর্ম, ঝড় সংক্রান্ত যদি দেখে নাও যে কোনো জায়গায় কোনো ঝড় বা কিছু হয়েছে কিনা, সেটা ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হতে পারে। তারপর 3 নম্বর হচ্ছে আর্থকোয়েক, ভূমিকম্প। ভূমিকম্প রিসেন্ট এখন অনেকগুলো হয়েছে, তার মধ্যে যে কোনো একটা দুটো ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। তারপর যে ফায়ার অ্যাক্সিডেন্ট, যেটা কলকাতাতে এখন ইদানিং দুটো ফায়ার অ্যাক্সিডেন্ট হলো। তারপর যে ট্রেন ডাকাতি, ট্রেন ডাকাতি, ট্রেন দুর্ঘটনা, ট্রেন অ্যাক্সিডেন্ট অনেকগুলোই হয়েছে। তো ট্রেন অ্যাক্সিডেন্ট সংক্রান্ত ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এই বছরের জন্য। তারপরে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেমন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ হতে পারে, বা হচ্ছে প্লাস্টিক ব্যান বা গার্বেজ ক্লিনিং এরকম ধরনের, বা রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাটাক সুন্দরবনে হতে পারে রয়্যাল বেঙ্গল। বা আরো একটা সম্প্রতি বাঘ নিয়ে যেটা ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে জিনার টাইগার, যেটা ওড়িশা থেকে সম্ভবত মনে হয় যে পালিয়ে এসেছিল, দিয়ে আমাদের পুরুলিয়াতে বাঁকুড়াতে মনে হয় ধরা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে, যে জিনার টাইগার ক্যাচিং। এই যে ব্যাপারটাও ইম্পর্ট্যান্ট রয়েছে, অর্থাৎ এই ধরনের টপিকগুলোকে আমাকে করতে হবে।
মানে এখানে এরকমটা নয় যে তোমাকে গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট এই সমস্ত জিনিস দিয়ে দেবে, এরকম ধরনের গুরুগম্ভীর টপিক দেওয়ার সম্ভাবনা কম, আশা করি দেবে না। এবং এইগুলো বাংলা ইংরেজি দুটো মিলিয়েই বললাম। এবার বাকি যেগুলো হয় ট্রান্সলেশন, সেগুলো তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, 20 নম্বর থাকবে। তারপরে হচ্ছে প্রেসি রাইটিং, এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তবুও পিকেতে সরকার করলে যেমন হচ্ছে ইংলিশ ওখান থেকে অনেক কমন পাওয়া যায়, ঠিক আছে, কমন পাওয়া যেতেও পারে প্রচুর প্র্যাকটিস করলে। চলো আমরা একটা ডেমো কোশ্চেন তুলে নিচ্ছি। আজকে বাংলাটাই আলোচনা করছি, নেক্সট ক্লাসে আমরা ইংরেজি প্রতিবেদনটা আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে দৈনিক সংবাদপত্রের প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখুন 150 থেকে 200 শব্দের মধ্যে। যদিও ক্লার্কশিপে এতগুলি শব্দ লেখার দরকার নেই, ক্লার্কশিপে তোমার যেহেতু 15 নম্বর থাকবে, তাই 100 থেকে 150টা শব্দের মধ্যে লিখলেই এনাফ, 100 থেকে 150টা শব্দ। এবং এমনিতেও একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং এর যেটা ওয়ার্ড লিমিট, সেটা হচ্ছে 150, সেটা হচ্ছে 150। তো পয়েন্ট, আর একটা জিনিস মনে রাখতে হবে যে ক্লার্কশিপে যা পয়েন্ট দেওয়া থাকবে সেই পয়েন্টের উপরে বেস করে শুধু লিখতে হবে, এক্সট্রা পয়েন্ট লেখা দরকার নেই, বেশি লিখলেই বেশি নাম্বার পাবে না। অর্থাৎ ফরম্যাট এবং হচ্ছে টু দা পয়েন্ট, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ভ্যারি করছে। তো পয়েন্ট কি দেওয়া হচ্ছে দেখো, যে জুলাই মাসের টানা 4 দিনের বৃষ্টিপাত, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর ক্ষতিগ্রস্ত এলাকা। বৃষ্টি শুরু হয়েছে 12 জুলাই এবং চলে 15 জুলাই পর্যন্ত। হুগলি, শিলাবতী, রূপনারায়ণ জল উপচে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ 5,000-এর বেশি গবাদি পশু ভেসে যায়, 50,000-এর বেশি গৃহহারা, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, সরকারের ভূমিকা। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই পয়েন্টের উপরে বেস করেই তোমাকে কি করতে হবে, প্রতিবেদনটাকে লিখতে হবে। তাহলে দেখো যে কি কি করতে হয়। একটা রিপোর্ট রাইটিং এর নিয়ম হচ্ছে কি, যে প্রথমে তাৎপর্যপূর্ণ একটা শিরোনাম দিতে হয়, তাই তো? তাহলে তাৎপর্যপূর্ণ শিরোনাম দিয়ে দিয়েছে দেখো, যে পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত, হাইফেন দিয়া তো, পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায়। এবার এটা পয়েন্টটা দেওয়া থাকতে পারে যে কতজন মারা গিয়েছে। তো আহ, নিয়মটা হচ্ছে এটাই, যে এটা দেখো যে একটা ডেলি নিউজ পেপার, মানে যে রিপোর্টটা হয়ে গেছে, তাই বলে কিন্তু আমাদের টাইটেল বা শিরোনাম যেটা হয়েছিল সেটাকে কিন্তু অতীতে দেবো না বা পাস্ট টেন্সে লিখবো না, সেটা প্রেজেন্ট ফরম্যাটেই লিখবো। যে পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত 23, পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত্যু হয়েছিল বলে এরকম বলবো না। এটা যেহেতু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এরকম দিয়েছি, মালদায় তোমাকে দিতে পারে, তো মালদায় বিধ্বংসী বন্যায় মৃত এত, এইভাবে অপশন দেবে যদি মালদা সম্পর্কে দেয়। তারপরে যে নিজস্ব সংবাদদাতা এখানে লিখতে হবে। তারপরে যে কলকাতা 17 জুলাই, যেহেতু কলকাতা এবং হচ্ছে বিভিন্ন পার্শ্ববর্তী জেলাগুলিতে বলেছি, তাই এখানে যেটা অ্যাড্রেস ঠিকানা সেটা কলকাতা দিয়েছি। কোশ্চেন একটা জিনিস দেখে না, কোশ্চেনে যদি মেনশন করে দেওয়া থাকে কোথাকার সম্পর্কে, কি সম্পর্কে বলেছে, প্লেসের নাম যদি দেওয়া থাকে তাহলে প্লেস দেবে, আদারওয়াইজ তুমি ক খ গ বা ইংরেজির ক্ষেত্রে XYZ এখানে ব্যবহার করবে প্লেসের জায়গায়। তো 17 জুলাই এখানে কেন দিয়েছি ডেটটা দেখো, তার কারণটা হচ্ছে এখানে পয়েন্ট যখন দেওয়া ছিল আমাদের, বলে যে বৃষ্টি শুরু হয়েছিল 12 জুলাই, 12 জুলাই থেকে 15 জুলাই হয়। এবার দেখো যে এই যে বৃষ্টি হলো 3 দিন, মানে 3 দিনে যে বৃষ্টির ইম্প্যাক্টটা তো তখন পড়বে না, আস্তে আস্তে কি হয় যে বন্যার ইম্প্যাক্টটা পড়ে। যখন একটা টিভিতে হোক বা নিউজ পেপারে হোক ডেইলি আপডেট আসে, আজকে হয়তো জল বেশি হলো, কালকে হালকা বন্যা দেখা দিল, তো প্রতিদিনই আমাদের কি হবে, নিউজ পেপারে আসবে। কিন্তু আমরা যখন একটা পরীক্ষার খাতায় লিখবো কম্পিটিটিভ, সেটা মানে হচ্ছে এটাই, ধরো একটা বন্যা 4-5 দিনের ভারী বর্ষণ হয়েছে, তারপরে হয়তো বন্যা সৃষ্টি হয়েছে, ইম্প্যাক্ট কতদিন থাকলো, তাই ওভারঅল ব্যাপারটা নিয়ে আমরা, যেটা কম্পিটিটিভ এক্সামিনেশন, সেখানে ওভারঅল ব্যাপারটা নিয়ে লিখবো। তাই সেই ক্ষেত্রে আমি 17 জুলাই ডেট দিয়েছি, বা তুমি আরো কিছুদিনের পরেরও তুমি ডেটটা দিতে পারো। যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস এবং সতর্কতা সত্ত্বেও জুলাই মাসের 4 দিনের প্রবল ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও মেদিনীপুর জেলার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এড়ানো গেল না। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে 12 জুলাই বিকেল 4টে থেকে বৃষ্টি শুরু হয় এবং টানা 4 দিন ধরে চলে। এইটা একটা একটা ফরম্যাট বলতে পারো, যে যে কোনো বন্যা সংক্রান্ত দিলে পরে এটাই লেখা যাবে। যে আজকালকার কি হয়, আজকাল বর্তমানে তোমার ঝড় বৃষ্টি বলো, যে কোনো বিষয়ে আবহাওয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু সব তৎপর, এবং প্রতি মুহূর্তে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হয়, এবং সেই রকমই কিন্তু হয়, মানে আজকাল হচ্ছে। তো এটা একটা জিনিস লিখে দিতে পারে, যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস এবং সতর্কতা সত্ত্বেও জুলাই মাসের 4 দিনের প্রবল ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর জেলার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এড়ানো গেল না। আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে 12 জুলাই বিকেল 4টে থেকে বৃষ্টি শুরু হয় এবং টানা 4 দিন ধরে চলে। নেক্সট প্যারাগ্রাফে আমাকে দিতে হবে যে কোন, সাধারণত কি হয়, বন্যা কি করে হয়, কোনো নদী বা কোথাকার জল টল ছেড়ে দিলে পরে সেই জল উপচে পড়েই হয়। তাই হচ্ছে হুগলি, শিলাবতী, রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে, এবং সুন্দরবন, বারাসাত
এবং সব সুন্দরবন, বারাসাত, সবং এগুলো সব কমা হবে, ঠিক আছে? সুন্দরবন, বারাসাত, সবং, ঘাটাল, মহিষাদল সহ অন্যান্য অঞ্চলগুলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে। এবার যে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ইম্প্যাক্ট সেটা আমাকে পরের প্যারাগ্রাফে বলতে হবে। যে প্রচুর পরিমাণে গাছ এবং ইলেকট্রিক পোল রাস্তায় উপড়ে পড়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যায়। ইতিমধ্যে 23 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় 5,000 গবাদি পশু জলে তলিয়ে গেছে। আর একটা পরের পয়েন্ট দিয়েছিলাম যে সরকারের ভূমিকা এরকম সম্পর্কে। তো রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রান্না করা খাবার, ত্রিপল, ঔষধ, পানীয় জল পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখনো পর্যন্ত প্রায় 50,000 জনসাধারণকে বিপজ্জনক এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। ক্লার্কশিপের পরীক্ষার জন্য যতটুকু বললাম ততটুকু পর্যন্ত লিখলেই হবে, ঠিক আছে? তবু এটুকু যদি মনে থাকে, সময় পাও, তাহলে লিখে দিতে পারো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং সমস্ত রকম সাহায্যের আশ্বাস করার প্রতিশ্রুতি জানিয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করে সমস্ত মানুষের উদ্ধার কার্য এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থাকে সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। ম্যানেজমেন্টের প্রধানের মতে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে 3 থেকে 4 দিনের কঠোর পরিশ্রম লেগে যাবে বলে জানিয়েছেন। এই হচ্ছে একটা গদ, একটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাটে যে কোনো ফ্লাড, বন্যা সংক্রান্ত রিপোর্ট তুমি লিখে দিতে পারো। শুধু প্লেস, ডেট, তারপরে হচ্ছে কতজন মৃত্যু হয়েছে, আহত হয়েছে, কি ব্যাপার, সেইগুলোকে শুধু জাস্ট ডেটাগুলোকে রিপ্লেস করে দিলেই হবে। তো এই রিপোর্ট রাইটিংটাই আমি নেক্সট, যদি ইংরেজিতে আসে, ইংলিশে কিভাবে কেমন করে কি লিখতে হবে, এটাই তোমাদেরকে নেক্সট ক্লাসে করাবো। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা পরীক্ষার প্রস্তুতিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। জুন মাসের প্রথম তারিখ থেকে, জুন মাসের 1-2 তারিখ থেকেই নতুন কোর্স, নতুন ব্যাচ লঞ্চ করার পরিকল্পনা চলছে।